বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভে ফেসবুক লাইভে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে এই ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করতেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সময়ে তোমরা জানো যে আমরা ইলেকট্রিক্যালের একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, ইলেকট্রিক্যাল ছাত্রদেরকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করতেছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই। এখানে দেখানো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্ব। আজকে আমাদের বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। এই সাবজেক্টটি নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে থাকব মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে 15। আমরা আসলেই আস্তে আস্তে একটা দুইটা ক্লাস করতে করতে আমরা প্রায় আমাদের যে সাবজেক্টের শেষ প্রান্তে চলে আসছি। আর মাত্র আজকে দিনের ক্লাস শেষে একটা চ্যাপ্টার বাকি থাকবে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে চিত্র দেখে বুঝতে পারছ আজকে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার মূলত এখনকার সময়ে আধুনিক লাইফ স্টাইলে আমাদের একটা খুব প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো মধ্য আয়ের কান্ট্রিগুলোতেও অনেক এয়ার কন্ডিশনের ব্যবহার শুরু হয়ে গেছে, কারণ এখন আমাদের গরমকালে প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপমাত্রা চলে যায়। আর বিশ্বের গরম প্রধান দেশগুলোতে তো এয়ার কন্ডিশন ছাড়া ভাবাই যায় না। সেখানে ওরা ঘুমোতে গেলে এয়ার কন্ডিশন লাগে, এবং ইভেন বাহিরে চলাফেরা, রাস্তাঘাট সব কিছু, অর্থাৎ গাড়িতে পর্যন্ত তাদের এয়ার কন্ডিশন ফিট করা আছে। তাহলে চলো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ টপিকসটা আমরা একটু আলোচনায় আসি। আজকে আমরা যে টপিকটা চয়েস করেছি, অর্থাৎ নিয়েছি, বইতে তোমাদের সিলেবাসে নিম্নলিখিত কন্টেন্ট একটু পড়লে বোঝা যাবে যে স্টেট দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনের একটা মূলনীতি বর্ণনা করতে বলেছে। লিস্ট দ্য ডিফারেন্ট পার্টস অফ এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনের বিভিন্ন অংশের নাম, স্টেট দ্য ফাংশন অফ ফিল্টার, ডাক্টস অ্যান্ড গ্রিলস, এয়ার কন্ডিশনিং সার্কিট, কন্ট্রোল, কুলিং অ্যান্ড ইলেকট্রিক কন্ট্রোল রুম। এখানে বেশ কিছু জিনিসের কাজ বর্ণনা করতে বলছে, তার মধ্যে ফিল্টার, ডাক্টস অ্যান্ড গ্রিলস, এয়ার কন্ডিশনিং সার্কিট, কন্ট্রোল, কুলিং এবং ইলেকট্রিক্যাল কন্ট্রোল রুম সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। সবশেষে রেগুলার যে জিনিসটা থাকে, লিস্ট দ্য পসিবল ফল্টস অ্যান্ড দেয়ার কজেস অ্যান্ড রেমেডিস অফ এয়ার কন্ডিশন, অর্থাৎ এয়ার কন্ডিশনে কী কী ত্রুটি হইতে পারে, সেই ত্রুটিগুলো সম্পর্কে তার প্রতিকার কি হবে এবং তাতে আমরা কিভাবে এই ত্রুটিগুলো মেনটেনেন্স করতে পারি সেটার কিছু পথ দেখাই দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা আশা করতেছি আমাদের যখন টিউটোরিয়াল ক্লাসটি শেষ হয়ে যাবে, তখন এই পাঠ শেষে শিক্ষার্থীরা নিম্নলিখিত জিনিস জানতে পারবে। যেমন এয়ার কন্ডিশনার কাকে বলে বলতে পারবে, এয়ার কন্ডিশনের কার্যপ্রণালী বলতে পারবে, এয়ার কন্ডিশনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, এয়ার কন্ডিশনের ফল্টসমূহ, তার কারণ, প্রতিকার সম্পর্কে বলতে পারবে। তাহলে বন্ধুরা, প্রথমেই আমরা আসি, হোয়াট ইজ এয়ার কন্ডিশনার? Air conditioner, often referred to a AC or aircon, is the process of removing heat and moisture from the interior of an occupied space to improve the comfort of occupants. এখানে যেটা বলা হয়েছে যে এয়ার কন্ডিশনিং একটা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা একটা রুম থেকে, বা আমরা যেখানে চাইতেছি একটা রুম থেকে
আর্দ্রতা এবং তাপকে শোষণ করে বাইরে পাঠিয়ে দিতে পারি। তাতে কি হবে, তাতে যারা ওই রুমে বসবাসকারী হবে তারা কমফোর্ট ফিল করবে। An air conditioning can be used in both domestic and commercial environments. এয়ার কন্ডিশনিং সিস্টেমটা আমরা ডোমেস্টিকও এবং কমার্শিয়াল শিল্পজন অথবা আমাদের বাসাবাড়িতে আমরা ব্যবহার করতে পারি। দিস প্রসেস ইজ মোস্ট কমনলি ইউজ টু অ্যাচিভ এ মোর কমফোর্টেবল ইন্টেরিয়র এনভায়রনমেন্ট। এই প্রসেসটা, এই পদ্ধতিটা সবচেয়ে যেখানে ব্যবহার করা হয় তার একটাই কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কমফোর্টেবল, অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেওয়া এবং আরামদায়ক করে দেওয়ার জন্য এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি আরেকটু ভাবে সুন্দর, যাদের জন্য ইংরেজি যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য বাংলাতে বলতে পারি যে এয়ার কন্ডিশন কি জিনিস। বাতাসের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট শর্তে তাপমাত্রা, আর্দ্রতা ও ধুলাবালি নিয়ন্ত্রণে যে ডিভাইসের সাহায্যে করা হয় তাকে এয়ার কন্ডিশন বলে। মানে এয়ার কন্ডিশন তিনটা কাজ এখানে করতেছে, একটা হলো তাপমাত্রা, আর্দ্রতা এবং ধুলাবালি নিয়ন্ত্রণ করতেছে একটা ডিভাইস। এই ডিভাইসটাকে আমরা এয়ার কন্ডিশন বলতেছি, আর পুরো প্রসেসটাকে এয়ার কন্ডিশনিং বলতেছি। মানুষ আরামদায়কের জন্য কোন স্থানের তাপমাত্রা ও আর্দ্রতা, বাতাসের গতি, বাতাসের সরবরাহ এবং বাতাসের বিশুদ্ধতা নিয়ন্ত্রণ করাকেও এয়ার কন্ডিশনিং পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা বাড়ানো বা কমানো যায়। আমরা যেমনটি আমরা জানি যে এয়ার কন্ডিশনের তাপমাত্রা এটা আমরা সেট করে দিতে পারি। আমরা কোনো বাসা বাড়িতে যদি এয়ার কন্ডিশন চালাতে যাই তখনই আমরা তার তাপমাত্রা সেট করে দিই এবং বাতাসের প্রবাহকে সেট করে দিই। আমার কি তাপমাত্রা এখন আমার 25 ডিগ্রি হলে ভালো, না 24 না 23 ডিগ্রি হলে ভালো, আমরা টেম্পারেচারকে সেট করে দিতে পারি। সেট করে আমি আমার জন্য আরামদায়ক করার ব্যবস্থা করে তুলি এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে। মোট কথা এটা হলো একটা আরামদায়ক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেখানে মানুষের আরামের জন্য ব্যবহার করা হয়। এবং সাথে সাথে যদি বাতাসের আর্দ্রতা কমিয়ে ফেলা হয়, এটা মানুষকে অনেক সময় অ্যালার্জি, অনেকের সর্দি কাশি এর ধরনের তাপমাত্রা এবং ধুলাবালিতে অ্যালার্জি আছে, এই অ্যালার্জিগত সমস্যা দূর করাতে অনেক সহায়তা করে। আমরা প্রথমেই দেখি যে এয়ার কন্ডিশনিং এর প্রকারভেদ। এয়ার কন্ডিশনিং কত প্রকার? এয়ার কন্ডিশনিং মূলত যদি আমি ব্যবহার সময়ের উপর ভিত্তি করে ব্যবহারটা দেখি তাহলে আমরা তিন ধরনের পাই, যেটা এখানে আমি উল্লেখ করি নাই, যেটা খুব সিম্পল একটা প্রকারভেদ, এই জন্য আর এখানে লিখি নেই। একটা হচ্ছে সামার অর্থাৎ গ্রীষ্মকালীন ব্যবহারের জন্য, 2 নম্বর হচ্ছে উইন্টার শীতকালীন ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে অল ইয়ার অর্থাৎ সব সময়, বছরের যে কোনো সময় ব্যবহারের উপযোগী। এরপরে আমরা যদি সেন্ট্রাল এইচভিএসি অর্থাৎ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমকে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই যে এই 5টা অংশ পাই। একটা অল এয়ার সিস্টেম, অল এয়ার ওয়াটার সিস্টেম, অল এয়ার সিস্টেম, এয়ার ওয়াটার সিস্টেম, অল ওয়াটার সিস্টেম, ওয়াটার সোর্স হিট পাম্প, হিটিং অ্যান্ড কুলিং প্যানেলস। এর মধ্যে আবার অল এয়ার সিস্টেমটাকে আমরা নিয়ন্ত্রণ কক্ষের উপর ভিত্তি করে কয়েকটা ভাগ করতে পারি, যেখানে সিঙ্গেল জোন বলা হয়েছে, মাল্টি জোন বলা হয়েছে, টার্মিনাল রিহিট, ডুয়েল ডাক্ট, ভেরিয়েবল এয়ার ভলিউম। এবং এয়ার ওয়াটার সিস্টেমটাকেও আমরা কয়েলের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কয়েলের উপর ভিত্তি করে আমরা ভাগ করে নিতে পারি। সেটা হচ্ছে যে ফ্যান কয়েল ইউনিটস, ইন্ডাকশন কয়েল ইউনিটস, এবং এই দুইটা ইউনিটে আমরা ভাগ করতে পারি। আবার অল ওয়াটার সিস্টেমকেও আমরা ফ্যান কয়েল ইউনিটসে ভাগ করে নিতে পারি, অর্থাৎ অল ওয়াটার সিস্টেম যেটা, এটাতে ফ্যান কয়েল ইউনিট হইতে পারে। তাহলে বন্ধুরা মোটামুটি আমাদের এয়ার কন্ডিশনের যে প্রকারভেদের মূলত আমরা যদি ব্যবহারের সময়ের উপর ভিত্তি করি তাহলে 3 ধরনের পাবো আমরা, সামার, উইন্টার এবং অল ইয়ার। আর আমরা যদি একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমকে ভাগ করি সেটা আমরা 5 ধরনের পাবো, যেখানে বলা হয়েছে যে অল এয়ার সিস্টেম, এয়ার ওয়াটার সিস্টেম, অল ওয়াটার সিস্টেম, ওয়াটার সোর্স হিট পাম্পস, হিটিং অ্যান্ড কুলিং প্যানেলস। এই হলো আমাদের একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের বিভিন্ন ধরনের প্রকারভেদ।
আশা করি তোমরা বুঝতে পারছো এবং মনে রাখতে পারবে, খুব সহজ একটা জিনিস। এরপরে আমরা দেখি যে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমে কি কি অংশ আছে। যদিও বা আমরা বিস্তারিত এখানে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল পার্ট যেটা আমরা যেটা জানি যে একটা অংশ বাইরে থাকে আর একটা অংশ ভিতরে থাকে। এইখানে একটা অংশ ইনসাইড অর্থাৎ এটা রুমের ভিতরে থাকবে, আর একটা অংশ আউটসাইড এটা রুমের বাইরে থাকবে। আমরা প্রায় দেখি যে রুমের ভিতরে যে বাতাসটা প্রবাহিত করানো হয় এই বাতাসটা হচ্ছে আমার অপেক্ষাকৃত বাহিরের বাতাসের তুলনায় ঠান্ডা, এবং এই তাহলে রুমের যে হিটটা আছে এই হিটটা কোথায় যায়, হিটটা অ্যাবজর্ব করে আমাকে আমরা বাহিরের বাতাসে দিয়ে দেই, ফলে বাহিরের বাতাস যেটা বের হয়ে যায় কন্ডেন্সিং ইউনিটের মধ্য দিয়ে সে বাতাসটা গরম থাকে। এখানে তাহলে মূল ইউনিট যেটা আমরা গতকাল এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন দেখেছি, যে রেফ্রিজারেশনের মূল ইউনিট ছিল আমার ইভাপোরেটর, কন্ডেন্সার কয়েল, এক্সপানশন বাল্ব, ব্লোয়ার মোটর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে এখানে রেফ্রিজারেন্ট। তার সাথে সাথে আমরা কম্প্রেসরের কথা ভুলে গেছি, কম্প্রেসরও গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে দুইটা ফ্যান ব্যবহার করা হয়, এখানে একটা ইভাপোরেটরে একটা ফ্যান ব্যবহার করা হচ্ছে, আর একটা ফ্যান আবার কন্ডেন্সার ইউনিটে সেখানে আরেকটা ফ্যান ব্লোয়ার ফ্যান ব্যবহার করা হচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা এয়ার কন্ডিশনের বিভিন্ন অংশ, একেবারে সংক্ষিপ্ত বা যদি বলতে যাই এই অংশগুলা একটা এয়ার কন্ডিশন, অংশগুলো নিয়ে একটা এয়ার কন্ডিশন সিস্টেম তৈরি হয়। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখব যে এয়ার কন্ডিশন কত ধরনের কম্পোনেন্ট নিয়ে তৈরি হইতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা চিত্রটা একটু খেয়াল করলে লক্ষ্য করতে পারবে, এই চিত্রটা আমরা গতকাল রেফ্রিজারেশন দিয়েছি এবং ডিহিউমিডিফায়ার আমরা যখন করেছি তখন একই ধরনের চিত্র দিয়েছি, অর্থাৎ এই তিনটা জিনিসেরই কার্যপ্রণালী অনেকটা সেম, অর্থাৎ তারা একই হিমায়ন চক্রের যে কার্নোট সাইকেল আছে, বিপরীত কার্নোট সাইকেল, সেটার উপর ভিত্তি করে তারা কাজ করে থাকে। এখানে এয়ার কন্ডিশনের যে কার্যনীতি সেটা যদি আমি বলতে যাই, আমরা একটু আগে বলেছি যে একটি রুম এয়ার কন্ডিশনকে সেলফ কন্টেন্ট ইউনিট হিসেবে জানালায়, ওয়ালের ভিতর অথবা কনসোল হিসেবে বসানো যায়। এই বরাবর এয়ার কন্ডিশনে বাতাসের সার্কুলেটিং, ক্লিনিং ও কুলিং করা থাকে। ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় আমরা ভেন্টিলেটর এবং হিটিং ক্রিয়াও সম্পন্ন করে। তবে একটা এয়ার কন্ডিশন সিস্টেমে আমরা একটু আগে বলেছি যে ইভাপোরেটর থাকবে, কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে, এরপরে একটা রেফ্রিজারেন্ট বা কুলিং যেটাকে ফ্লুইড বলি, ফ্লুইড থাকবে, এই যে লিকুইড লাইন এখানে দেখানো হয়েছে, আর তার সাথে সাথে কিছু ব্লোয়ার ফ্যান, অর্থাৎ দুইটা ফ্যান আমরা দেখেছি, ইনসাইডে একটা ফ্যান এবং আউটসাইডে একটা ফ্যান। তাহলে এখন আমরা আসো বন্ধুরা, এখন আমরা একটু দেখি যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা আসলে কাজটা কিভাবে করে। যখন তুমি এখানে এয়ার কন্ডিশনের সিস্টেমের চালু করবে তখন কম্প্রেসর, এই যে কম্প্রেসরের এই জায়গায়, কম্প্রেসরের এই জায়গায় একটা মোটর আছে, মোটরটা অন হয়ে যায় এবং সেই সাথে সাথে ফ্যান এবং এই যে এই জায়গায় ব্লোয়ার মোটর আছে সেটাও চালু হয়ে যায়। এই অবস্থায় বাহির থেকে বাতাস ডেম্পার দিয়ে প্রবেশ করে এবং রিসার্কুলেটিং বাতাসের সাথে, অর্থাৎ ভিতরে যে ফ্লুইডের সাথে যে বাতাস আছে এবং বা ফ্লুইডের সাথে এটা মিশ্রিত হয়ে যায়। এই রিসার্কুলেটিং বাতাস কন্ডিশন স্পেস, অর্থাৎ যে রুমকে ঠান্ডা করতে হবে যে স্থান হতে আসে, এবং কম্প্রেসর মোটর থেকে হাই প্রেসারে গরম রেফ্রিজারেন্ট পদার্থ কন্ডেন্সারে চলে যায়। এইখান থেকে রেফ্রিজারেন্টের গরম বাতাসটা এসে কন্ডেন্সারে চলে যায়। এখানে ফ্যান মোটর চালু থাকে, ফলে গরম বাতাস বাহিরে বাতাসে চলে যায়। এখান থেকে কন্ডেন্সার থেকে গরম বাতাসগুলা বাহিরে আমরা ছেড়ে দিই। পরবর্তীতে গরম তরল পদার্থ উচ্চ চাপে এটা এক্সপানশন বাল্বে চলে আসে। এই যে বাল্বগুলা দেখানো হয়েছে, এক্সপানশন বাল্বে চলে আসে, এক্সপানশন বাল্ব থেকে নিম্নচাপ এবং ঠান্ডা অতিক্রম করে তরল ইভাপোরেটর বা কুলিং কয়েলের দিকে চলে আসে। এখানে যে কুলিং কয়েলটা ইভাপোরেটর দেখানো হয়েছে, এই ফ্লুইডটা একদিকে আগাইয়ে এখানে ঠান্ডা হয়ে যায়, ইভাপোরেটরে এসে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ইভাপোরেটরের কাজই হচ্ছে মূলত ঠান্ডা করা। ইভাপোরেটর, ব্লোয়ার, ফ্যান চালু থাকে, ফলে ঠান্ডা বাতাস কুলিং কয়েলের অতিক্রম করে এই যে ঘরে, অর্থাৎ এখানে যে আমরা একটা ফ্যান দেখেছিলাম ইনসাইডে, ওই ফ্যানের মাধ্যমে ঘরে প্রবেশ করে।
ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করার সময় বাতাস ফিল্টার দিয়ে অতিক্রম করে, যাতে ময়লা, ধুলাবালি, অন্যান্য অপদ্রব্য দূর হয়ে যায়। ইভাপোরেটর থেকে পুনরায় রেফ্রিজারেন্টটা আবার সেই কম্প্রেসর ইউনিট, কন্ডেন্সার ইউনিট, এভাবে একটা হিমায়ন চক্র চলতে থাকে এবং দেখা যায় যে এই প্রান্তে এসে বা গরম বাতাস বের হয়ে যায়। গরম বাতাস ইভাপোরেটর তরলগুলো এসে ইভাপোরেটর ঠান্ডা করে রুমের ভিতরে ছেড়ে দেয়, ফলে আমাদের রুম আগের মতো আবার টেম্পারেচার কম থাকে এবং গরম বাতাসগুলা আস্তে আস্তে বের হয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করতেছি তোমরা এর কার্যনীতি খুব সহজে অনুধাবন করতে পেরেছ। এর পরবর্তীতে আমরা দেখব এয়ার কন্ডিশনের প্রধান অংশসমূহ। এখানে আমরা অনেকগুলো প্রধান অংশ দেখিয়েছি। তার মধ্যে আমাদের যে অংশগুলা মোটামুটি আলোচনা করতে বলেছে অথবা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো আমরা ছেড়ে দিয়ে যাব। এখানে আমরা বলেছি কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে, ড্রায়ার আছে, ক্যাপিলারি টিউব যেটার মধ্য দিয়ে অনেকটা ফ্লুইডগুলা চলাচল করে, ইভাপোরেটর আছে, আমরা বলেছি একটু আগে ইভাপোরেটরের কি কাজ, ব্লোয়ার ফ্যান মোটর আছে, এয়ার সাকশন গ্রিল আছে, এয়ার ফিল্টার আছে, এয়ারটাকে বাতাসটাকে পরিশুদ্ধিত করার জন্য এয়ার ফিল্টার ব্যবহার করা হচ্ছে, এক্সপানশন ডিভাইস আছে, এয়ার রিটার্ন গ্রিল আছে, ড্যাম্পার আছে, সাকশন লাইন আছে, থার্মোস্টেট আছে, যেটার মধ্য দিয়ে আমরা বারবার বলতেছি যে টেম্পারেচারটাকে সেট করা যাবে, প্যানেল বোর্ড আছে, কেসিং আছে, বেস প্লেট আছে। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে শুধু যেটা করব, আমরা কি কি জিনিস এয়ার কন্ডিশন একটা প্রধান সিস্টেমে কি কি অংশসমূহ আছে সে নামগুলা দেখব, এবং পরবর্তীতে আমরা অল্প কিছু জিনিসের ফাংশন দেখব যেগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমেই আমাদের দেওয়া হয়েছে যে এয়ার কন্ডিশনের ফিল্টারের কাজ। তোমরা ছবিতে একটু খেয়াল করলে দেখতে পারবে একটা এয়ার কন্ডিশনে এই ধরনের একটা বস্তু থাকে যেটাকে আমরা ফিল্টার বলতেছি। ফিল্টারের কাজ হলো বাতাসে অবস্থিত কঠিন তরল, বায়বীয়, ময়লা, আবর্জনা, রোগ জীবাণু ও অন্যান্য অপদ্রব্য মুক্ত করে এয়ার কন্ডিশনের ইভাপোরেটরে প্রবেশ করা। একেই বিশুদ্ধকরণ বা পরিষ্কারকরণ বলা হয়। যে ব্যবস্থার সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয় তাকে এয়ার ফিল্টার বলে। তাহলে এই এয়ার কন্ডিশনের যে এয়ার ফিল্টার অংশটা আছে এটার কথা, সোজা মুদ্রা কথায় যদি বলো, তাহলে বাতাসকে পরিশোধনের করার জন্য যে ব্যবস্থাপনা বা যে বস্তু ব্যবহার করা হয়েছে তাকে আমরা এয়ার ফিল্টার বলবো। এয়ার ফিল্টারটা 4 ধরনের হইতে পারে। সেটা হচ্ছে শুষ্ক টাইপের এয়ার ফিল্টার হইতে পারে, ভেজা হইতে পারে, অর্থাৎ একটা ড্রাই আর একটা ওয়েড হইতে পারে, বৈদ্যুতিক ফিল্টার হইতে পারে, এবং এয়ার ওয়াশার সিস্টেমে এয়ার ফিল্টার হইতে পারে। অর্থাৎ এই 4 ধরনের এয়ার ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এয়ার কন্ডিশনের ডাক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডাক্ট, বলতে এই অংশটুকু, এই জিনিসটাকে ডাক্ট বলা হয়েছে। ডাক্টটা মূলত আহ, এই যে এই অংশ থেকে এই পর্যন্ত, এরপরে এখানে মাঝখানে ইভাপোরেটরের কয়েল থাকে, এখানে এয়ার কন্ডিশনিং ইউনিট থাকে, এখানে ফিল্টার থাকে, আবার এখানে ব্লোয়ার থাকে, এর ভিতরে কন্ডেন্সার পুরা, এটা মূলত একটা পুরা সিস্টেমে, আউটসাইডের পুরা সিস্টেমটাকে বলা হয়েছে। আর ডাক্ট বলতে এই অংশটুকু, এটা যেভাবে চিত্রে দেখানো হয়েছে এই ডাক্ট, এই অংশটুকু বোঝানো হয়। ডাক্ট তাহলে কি? ডাক্ট হচ্ছে এক প্রকার বাহক, যা এয়ার কন্ডিশনিং স্থানে বাতাস সরবরাহে সাহায্য করে। যে রুমে এয়ার কন্ডিশন অর্থাৎ টেম্পারেচার কমাইতে হবে সেই রুমে বাতাস সরবরাহে সাহায্য করে। এটি নিয়ন্ত্রিত কক্ষে বা এসি রুমে বাতাস প্রেরণ ও বিতরণ করে। কক্ষ হইতে দূষিত বাতাস গ্রহণ করে, তদুপরি এটি তাপ ক্ষয় হ্রাস করে। এইখানে আমরা ড্রাফটের নমুনা দেখিয়েছি। ড্রাফট সাধারণত 3 ধরনের হয়। একটা নিয়ন্ত্রিত বাতাসের ড্রাফট, ফেরত বাতাসের ডাক্ট, আর একটা হলো বিশুদ্ধ বাতাসের ডাক্ট। অর্থাৎ যেহেতু ডাক্ট সিস্টেমে একটা বাতাস প্রেরণ করে আবার বাতাস গ্রহণ করে, তাহলে আলাদা আলাদা এরকম বাতাস করতে হয়। আরেকটা দিয়ে যেটা কি বাতাস পরিশোধনও কিছুটা কাজ করে এখানে, সেটা আরেকটা ভিন্নভাবে এয়ার ডাক্ট ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব এয়ার কন্ডিশনে গ্রিলের কাজ। এখানে তোমাদের দেখানো হয়েছে যে গ্রিলগুলা দেখতে কিরকম হয়। এই যে এই গ্রিলগুলা অনেক টাইপের, অর্থাৎ আমরা যেটা প্রথম কথাতে বলি না যে এয়ার কন্ডিশনের সিস্টেমটা মূলত কতগুলো এয়ার কন্ডিশন সিস্টেম আছে স্প্লিট টাইপ, এটা তোমরা সবাই চেনো। আবার কতগুলো আছে প্যাকেজ টাইপ, কতগুলো উইন্ডো টাইপ। তো এক এক ধরনের এয়ার কন্ডিশনের জন্য এক এক ধরনের গ্রিল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন আমরা একটি দেখি যে গ্রিলের কাজ কি। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নিঃশব্দে ডাক্টের বাতাস বন্টনের জন্য ডাক্টের মাঝে মাঝে যে জালির নিয়ন্ত্রিত ঢাকনা বা ধার থাকে তাকে গ্রিল বলে। অর্থাৎ এটা ডাক্টের ভিতরে একটা অংশ যেটার মধ্যে বাতাসকে
সঠিকভাবে নিঃশব্দে বন্টন করতে পারে সেটাকে আমরা ডাক্টের ভিতরের গ্রিল বলতেছি। গ্রিলগুলো ডাক্টের নির্দিষ্ট ব্যবধানে ব্যবহৃত বাতাসের গতি প্রবেশ পথে এবং নিয়ন্ত্রিত বাতাসের বহির্গমন পথে বসানো থাকে। নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ বাতাস সমভাবে বিতরণ করাই গ্রিলের প্রধান কাজ। অ্যাডজাস্টেবল গ্রিডের সাহায্যে নির্দিষ্ট স্থানে পরিমিত বাতাস সরবরাহ এবং নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা গ্রিলের কি কাজ। গ্রিল হলো বাতাসটাকে সুষমভাবে বন্টন করার জন্য একটা গ্রিল ব্যবহার করা হচ্ছে এখানে। এরপরে আমরা দেখব এয়ার কন্ডিশনের কন্ট্রোল প্যানেল। এয়ার কন্ডিশনের কন্ট্রোল প্যানেল বলতে এয়ার কন্ডিশনের কন্ট্রোল প্যানেল এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। তার মধ্যে আমরা যদি একেবারে মুদ্রা কথায় বলতে যাই তাহলে এয়ার সুইচ, সুইং সুইচ আছে, থার্মোস্ট্যাট কন্ট্রোল সুইচ আছে, মেইন কন্ট্রোল সুইচ আছে, পাইলট ল্যাম্প আছে, ভেন্টিলেশন কন্ট্রোল ইত্যাদি আছে। এখানে এয়ার সুইং সুইচ যেটা, এটা অন পজিশনে আনা হলে ক্রমাগত এই পাশ থেকে বাতাস ওই পাশে আবর্তন করতে থাকে এবং তা অনুভব করা যায়। আবার নিজের পছন্দ মতো নিজের দিকে বাতাস প্রবাহিত করাইতে প্রথমে সুইচটিকে অন পজিশনে আনতে হবে, এরপর নির্দিষ্ট দিকে বাতাস আসলে অফ করে দিতে হবে। এটা তোমরা যেটা এয়ার কন্ডিশন যারা চালিয়েছো তারা দেখবা যে একটা সুইচে আমরা এয়ারকে অন করি এবং দেখা যায় যে এটা নিচের দিক থেকে উপরের দিকে বা উপরের দিক থেকে নিচ দিকে এইভাবে একটা ঢাকনা ঘুরে এবং ওখান থেকে বাতাস প্রবাহিত থাকে। এটাকে এয়ার সুইং সুইচ বলা হয়েছে এবং তুমি যদি ইচ্ছা করো বাতাসকে তোমার দিকে দিবে তো সেটা তুমি করতে পারো। কিছু কিছু জায়গায় এটা ম্যানুয়াল, যেমন তুমি যদি বাসে চলাফেরা করতো এয়ার কন্ডিশন সিস্টেমের ঢাকনাটা এটা ম্যানুয়ালি তুমি বাতাসটাকে কন্ট্রোল করতে পারো। এরপরে থার্মোস্ট্যাট কন্ট্রোল সুইচ আছে। আমরা আগে বলছি থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে অটোমেটিকভাবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখা। এই সুইচের পজিশন ইচ্ছে মতো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ক্লকওয়াইজ দিকে ঘুরানো যাবে, ততই রুমের ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পাবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ অন্যদিকে ঘুরালে ঠান্ডার পরিমাণ কমে যাবে, অর্থাৎ গরমের পরিমাণ বেড়ে যাবে। এরপর আমাদের একটা মেইন সুইচ থাকবে যেটা দিয়ে পুরো এয়ার কন্ডিশন সিস্টেমটাকে আমরা অন অফ করতে পারি। পাইলট ল্যাম্প থাকবে, এয়ার কন্ডিশন সিস্টেমটা অন আছে না অফ আছে ইত্যাদি অবস্থা বোঝানোর জন্য আমার পাইলট সিস্টেমটা কাজ করবে। ভেন্টিলেশন কন্ট্রোল থাকবে। এয়ার কন্ডিশনের স্লাইড লিভার যখন অন পজিশনে থাকে তখন বেন্ড দৌড় দিয়ে রুমের বাতাস ফিল্টারে আবর্তিত হয়, আবার যখন স্লাইড লিভার অন পজিশনে আনা হয় তখন বেন্ড ডোর খুলে যায় এবং এই পথে রুমের বাতাস, ধোঁয়া, খারাপ গন্ধ বের হয়ে যায়। অর্থাৎ ভেন্টিলেশন কন্ট্রোল যেটা বলতে চাইছে যে ভেন্টিলেশন অর্থাৎ রুমের যে খারাপ বাতাসগুলো এগুলো বের করে দেওয়া, আবার রুমের ভিতরে ভালো বাতাসগুলোকে নিয়ে আসা। এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলের বিভিন্ন অংশ। এছাড়াও একটা কন্ট্রোল প্যানেলে কম্প্রেসর মোটর রিলে থাকে, কম্প্রেসর মোটর ওভারলোড থাকে, কম্প্রেসর মোটর থাকে, ফিল্টার থাকে, কন্ট্রোল কুলিং ইউনিট থাকে। আমরা আগেই বলেছি যে কুলিং ইউনিটটা দুই ধরনের, ইভাপোরেটর থাকে, এক্সপানশন বাল্ব থাকে এবং কুলিং ফ্যান থাকে। এরপরে ইভাপোরেটর বলছি, ইভাপোরেটর একটা কাজ যেখানে বাতাসটাকে এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ, অর্থাৎ অপসারণ আবার বাষ্পীভবন করতেছে আমাদের রুমকে ঠান্ডা করার জন্য, বাতাসকে ঠান্ডা করার জন্য যে ব্যবহার করা হইতেছে। এরপরে আমরা দেখতেছি যে একটা সিম্পল একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। এখানে তোমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম প্রথমে যদি ভালো মতো খেয়াল করো তাহলে দেখবা যে একটা প্লাগ ব্যবহার করা হয়েছে। প্লাগের তিনটা মাথা, একটাকে গ্রাউন্ড আর্থিং করে দেওয়া হয়েছে। তোমরা যদি কোথাও এয়ার কন্ডিশন এরকম নিজেরা কোনো ওয়ারিং এর কাজ করতে যাও তো অবশ্যই এয়ার কন্ডিশন সিস্টেমে এই যে গ্রাউন্ড লাইন যেটা দেখানো হয়েছে এটা আর্থিংটা অবশ্যই করে দিবে। আর এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা ওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা সিলেক্টর সুইচ দিয়ে দেওয়া হয়েছে। সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা অন অফ নির্ধারণ করতে পারি। অন অফ নির্ধারণ করার সাথে সাথে আমাদের যে এখানে ফ্যান মোটরটা আমরা একটু আগে বলেছি, ফ্যান মোটরটা চালু হয়ে যাবে এবং কম্প্রেসর কাজ করা শুরু করবে। তাহলে আমাদের ইলেকট্রিক্যালের যে কাজ সেটা মূলত কম্প্রেসর ঘুরানো, অর্থাৎ ফ্লুইডটাকে বিভিন্ন স্থানে এটা ইভাপোরেটর হয়ে, কন্ডেন্সার হয়ে, কম্প্রেসর হয়ে আবার তার নির্দিষ্ট জায়গায় ফেরত নিয়ে আসা, এই ফ্লুইডটাকে ঘুরানোর জন্যই মূলত আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটটা কাজ করে থাকে। এরপরে মাঝখানে একটা থার্মোস্ট্যাট লাগাই দেওয়া হয়েছে যাতে করে এই যে ফ্লুইড যেটা এখান দিয়ে ভিতর দিয়ে প্রবাহিত হবে ওই ফ্লুইডের টেম্পারেচার মেজার করা হতে পারে। এই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম তোমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। তার মানে এখান থেকে লাইন আসলে আমি যদি অন করি মোটর এবং কম্প্রেসর চ্যানেলে এবং থার্মোস্ট্যাটের মাধ্যমে তাপমাত্রাকে আমরা নিয়ন্ত্রণ করে
কম্প্রেসর মোটরটাকে আমরা অন রাখতে সক্ষম হই। বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা যেটা প্রতিবারই করি যে আমাদের একটা এয়ার কন্ডিশন সিস্টেমে কি কি ফল্ট হইতে পারে এই ফল্টগুলা আমরা দেখে নেব এবং তার কারণ এবং প্রতিকার সম্পর্কে দেখতে পারবো। প্রথমে আমরা দেখতেছি যে কম্প্রেসর স্টার্ট নেয় না। তো এটার কারণ হইতে পারে যে কম্প্রেসরে প্রথমে আমি বলছি এই ধরনের যত সমস্যা প্রথমেই দেখতে হবে আমাদেরকে ইলেকট্রিক্যালে পাওয়ার আছে কিনা। পাওয়ার না থাকতে পারে তাহলে মোটর স্টার্টার লাইন সার্কিট টেস্টে কারেন্ট দেখাবে না, ফলে ফিউজ চেক করতে হবে এবং সাপ্লাইটাকে আমাকে নিশ্চিত করতে হবে। ডিসকানেক্টেড সুইচ অর্থাৎ অন অফ সুইচ যেটা আছে এটা হয়তো আমরা অন করি নাই, অথবা ফিউজ গলে গেছে, অথবা আমাদের লাইনে ভোল্টেজ কম থাকতে পারে, অথবা যে আমাদের কম্প্রেসর মোটরটা পুড়ে যেতে পারে। তাহলে মোটর টার্মিনালগুলো চেক করতে হবে যে মোটরটা ভালো আছে কিনা, অথবা মোটর স্টার্টার যেটা দিয়ে মোটর চলতেছিল, যে ভিতরে কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়, ম্যাগনেটিক কন্ডাক্টরের কোনো হোল্ডিং কয়েল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এছাড়াও আরো অনেকগুলা কারণ আছে, যেমন কন্ট্রোল সার্কিট খোলা থাকতে পারে, ডুয়েল প্রেসার কন্ট্রোল খোলা থাকতে পারে, অয়েল ফেলিউর দেখাইতে পারে, স্টার্টার থার্মাল ওভারলোড দেখাইতে পারে, ইন্টারলকিং সার্কিট রিলে যেটা আছে এটা ভাঙা থাকতে পারে। এই সমস্তগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে যে এই একটা যে কম্প্রেসর স্টার্ট নেয় না তার সাথে সাথে আরও কারণ থাকতে পারে, যে কম্প্রেসর ত্রুটিপূর্ণ থাকতে পারে, অয়েল প্রেসার ফেলিউর, কন্ট্রোল সুইচ খোলা থাকতে পারে। এই সমস্ত কারণগুলো চেক করে নিতে হবে আমাকে। একটা কম্প্রেসর যদি স্টার্ট না হয় তাহলে কি কারণে স্টার্ট নিতেছে না এটা দেখে নেওয়ার জন্য। এর পরবর্তীতে আছে কম্প্রেসর চলে কিন্তু নির্বিঘ্নে নয়, অর্থাৎ কম্প্রেসর চলে কিছুক্ষণ পর পর এটা থেমে যাইতেছে এরকম। তাহলে এখানে আমাকে যেটা দেখতে হবে যে এটার সাথে কম্প্রেসরের সাথে রিলেটেড যে ইলেকট্রিক্যাল সার্কিটগুলা আছে এটা একটু দেখে নিতে হবে, যে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিটের কন্ট্যাক্ট মাঝে মাঝে অফ হয়ে যাইতেছে কিনা। যে মাঝে মাঝে অফ হয়ে যাইলেই এটা হইতে পারে, অথবা বাকি যে কারণগুলো হইতে পারে সেগুলো মেকানিক্যাল রিলেটেড, অর্থাৎ সলিনয়েড বাল্ব যেটা আছে এটা সলিনয়েড বাল্বের লিকুইড লাইন লিক হয়ে যেতে পারে, অর্থাৎ যে ফ্লুইডটা আমার বিভিন্ন এক্সপানশন বাল্ব দিয়ে বিভিন্ন জায়গায় প্রবাহিত হইতেছে ওই এক্সপানশন বাল্বের কোনো জায়গায় বা সলিনয়েড বাল্বের কোনো জায়গায় এটা লিক হয়ে যেতে পারে। ইভাপোরেটর ময়লাযুক্ত বা বরফে ঢাকা থাকতে পারে, কন্ডেন্সিং ঠিকমতো হইতেছে না এটা হইতে পারে, রেফ্রিজারেন্ট বেশি আসছে অথবা কম হয়ে গেছে, অর্থাৎ ফ্লুইড যেটা ব্যবহার করেছে প্লেয়ন 21 অথবা এখনকার ফ্রিজগুলোতে R400 অথবা অন্য কোনো ফ্লুইড যেটা ব্যবহার করা হয়েছে ফ্লুইডটা অভাব হইতে পারে অথবা বেশি হয়ে যেতে পারে, পানি নিয়ন্ত্রণ বাল্ব ঠিক মতো কাজ করতেছে না অথবা বাল্বে ময়লাও জমে যেতে পারে। এই সমস্ত কারণগুলো হইলে আমাদের একটা কম্প্রেসর চলবে কিন্তু মাঝে মাঝে থেমে যেতে পারে। আবার কম্প্রেসর এরকম হইতে পারে যে অনবরত চলতেছে, কম্প্রেসর বন্ধ হইতেছে না, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে লোড অতিরিক্ত হয়ে গেছে, বাইরের গরম বা বাতাস যেটা আছে এটা অনুপ্রবেশ হইতেছে। তার মানে আমাদের কম্প্রেসরের কাজটা ছিল বাতাসটাকে ফ্লুইডটাকে ঠান্ডা করে দেওয়া। এখন যদি অনবরত বাহির থেকে গরম বাতাস আসতে থাকে তাহলে কম্প্রেসর আর এই ঠান্ডা করার যে প্রসেস টেম্পারেচারে সে আনতে পারবে না এবং বারবার এই কন্ডিশন করতে থাকবে, এটা চলতে থাকবে। অথবা কম্প্রেসরে যে বাল্ব আছে এটা লিক হয়ে যেতে পারে, অথবা সলিনয়েডের স্টপ বাল্ব খুলে যেতে পারে, অথবা মোটর স্টার্টার সার্কিটে কন্ট্যাক্ট পয়েন্ট আমার একবারেই কম্প্রেসরের সাথে যে মোটর আছে মোটরের যে কন্ট্যাক্ট পয়েন্ট এটা অফ করার পরেও অফ হইতেছে না, এটা লেগে আছে। এভাবেও হইতে পারে যে একটা কম্প্রেসর ইউনিট সরাসরি হইতেছে না, অনবরত চলতেছে। এরপরে আমরা বলতেছি ইউনিট স্টার্ট নেয় না কিন্তু ফ্যান ঘুরে। ইউনিট স্টার্ট নেয় না এটা হইতে পারে যে কন্ট্যাক্টর ক্লোজ বা ওপেন আছে, রিলে দুর্বল বা শর্ট অবস্থায় আছে, রানিং ওয়াইন্ডিং ওপেন কন্ট্যাক্ট পোড়া, অথবা বুল ওয়াইন্ডিং কন্ট্যাক্টর কয়েলের সাপ্লাই নেই, অথবা এই এই যে ইউনিট স্টার্ট নেয় না ফ্যান ঘুরে। তো এই জিনিসটা আমাদেরকে ইলেকট্রিক্যাল যে সার্কিটটা আছে ইলেকট্রিক্যাল সার্কিটটাকে আমাকে পুরোপুরি সার্কিটটাকে চেক করতে হবে। সোজা কথায় যদি আমি বলতে চাই পুরো সার্কিটটাকে আমাকে চেক করতে হবে। পুরো সার্কিটটা চেক করার পরে আমি কারণটা পেতে পারবো, কারণ এইখানে এই ইউনিট স্টার্ট নেয় না, ইউনিট স্টার্ট না নেওয়ার পিছনে আমার ইলেকট্রিক্যালের যে কারণগুলো আছে এই সমস্ত কারণগুলো দেখতে হবে, সাথে সাথে আমার রেফ্রিজারেন্টটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। সর্বশেষ কারণ যেটা আমাদের ইউনিট স্টার্ট নেয় আবার বন্ধ হয়ে যায়, ইউনিট স্টার্ট নেয় আবার বন্ধ হয়ে যায়, এবং এইটা হইতে পারে যে আমাদের লাইনে যে ভোল্টেজটা আছে এটা আন্ডার ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজে কাজ করতেছে, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ একটা ইউনিট পাওয়ার কথা ওই পরিমাণ ভোল্টেজ
আসতেছে না। এই জন্য তাহলে আমাকে যেটা দেখতে হবে, আবার এটাও হইতে পারে যে একটা সার্কিট ব্রেকার, আন্ডার রেটিং এর একটা সার্কিট ব্রেকার আমরা লাগিয়ে দিয়েছি, যে পরিমাণ কারেন্ট নিয়ে যাওয়ার কথা একটা ইউনিট, সেই পরিমাণ কারেন্ট তার চেয়ে কম রেটিং এর সার্কিট ব্রেকার লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে সার্কিট ব্রেকারের রেটিংটা চেক করতে হবে, আমাকে স্বাভাবিকভাবে একটা মোটর ঘুরতে পারে এই পরিমাণ রেটিং এর একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে যে মোটরটা ঠিক মতো ঘুরতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আজকে আমাদের লাইভ ক্লাসের শেষ প্রান্তে চলে আসছে। আমাদের সময়, যে নির্ধারিত সময় আছে, সময় আমরা শেষ করে ফেলছি। বরাবরের মতো তোমরা যখন তোমাদের ক্লাস অন হবে বা ক্লাস শুরু হবে, তখন তোমরা এই কাজগুলো তৈরি করে রাখবে যাতে শ্রেণী শিক্ষককে তোমরা দেখাইতে পারো। এবং ফেসবুক এই যে লাইভ ক্লাসের যে উদ্দেশ্য, যে তোমরা কিছু পড়াশোনা অবস্থায় থাকো, একেবারে পড়াশোনা থেকে বের হয়ে না আসো, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়। আশা করি তোমরা এর থেকে কিছুটা হলে উপকৃত হবে এবং তোমাদের দৈনন্দিন যে পড়াশোনা চালিয়ে যাওয়া, তার জন্য উৎসাহ পাবে এবং কিছু পড়াশোনার কাজ তোমরা পাবে। এখানে আমরা এয়ার কন্ডিশনিং কি এটা বলতে বলছি, এয়ার কন্ডিশন কিভাবে কাজ করে, কিভাবে অর্থাৎ কার্যনীতিটা বলতে বলছি, এয়ার কন্ডিশনের অংশগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে বলছি, এয়ার কন্ডিশনের সম্ভাব্য ফল্টসমূহ কি কি হতে পারে সেটা বলতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও সম্পর্কে তোমরা অবশ্যই মতামত দিবে। তোমরা যদি কেউ এই ভিডিওটা, এই টিউটোরিয়াল ক্লাসটা এখন মিস করো অথবা পরবর্তী সময়ে দেখতে চাও, তাহলে www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই আশায়, সেই প্রত্যাশায় আল্লাহ তাআলা সবাইকে, আমাকে এবং তোমাদের সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।